চোখের তারায় হয়েছে চাঁদ স্থির, জানালার কাছে তার ছায়া, মনের আধার গলিতে প্রজ্ঞার যাতায়াত, তার পারফিউমের গন্ধ মাখে রাত্রির বাতাস, জীবনের বৈতরণী ছুঁয়ে যায় অনুরার অস্পষ্ট হাত, বন্দরে জমা হয় পৃথিবীর যত জীবনের শেষ রাত। আকাশের পাখিরা দেখে নবদম্পতির ভালোবাসার সবুজ নীল লাল রং, দীর্ঘ অপেক্ষা শিশুটির মাটিতে দুটি পা স্থির রাখবে কখন। দূরে শূন্যের গায়ে নীল ওড়না জড়িয়ে দীর্ঘাঙ্গী আকাশ, নিড়ে পাখির ডিমের ভিতরে জমে আছে নিঃশ্বাস। লক্ষ লক্ষ কুমারী নক্ষত্র রাত্রির আকাশে নীরব প্রান্তর খুঁজে বসন্ত অবকাশে, ওদের ছায়া জানালার কাছে জমে আছে রাতে। ছন্দ মৃদঙ্গম কবিতাটি জানলার কাছে ছায়া। নমস্কার, আমি সজল মণ্ডল। আজকে রাত্রিকালীন লাইভে আসছি ছন্দ মৃদঙ্গম কবিতা নিয়ে। ছন্দ মৃদঙ্গম কবিতা আলোচনা করার আগে কিছু কথা বলতেই হয়। আজকের পর্যায়ে আমি প্রথমে সনেট নিয়ে কিছু কথা বলবো এবং সনেট রচনার ক্ষেত্রে তার বিবর্তন আপ টু শেক্সপিয়ার কীভাবে হয়েছে সেই নিয়ে কিছু কথা বলবো। তারপর ছন্দ মৃদঙ্গম নিয়ে আলোচনায় ফিরব। প্রথমেই বলি, সনেট এটি পেত্রাক প্রবর্তিত একটি বিশেষ নতুন ছন্দ। চতুর্দশ শতাব্দীতে তৈরি করেছিলেন পেত্রাক। অ্যাকচুয়ালি সনেট মানে কি? সনেট হলো লিটল সাউন্ড অফ সং বা মৃদু ধ্বনি। এখন সনেট এই যে চরণ, এটি একটি অক্ষরবৃত্ত ছন্দ। এর বিভাগ 14 মাত্রা, 18 মাত্রা। 14 মাত্রা যখন আসছে তখন ভাগ করা হচ্ছে এটাকে 8, 6 এইভাবে ভাগ করা হচ্ছে। ভাগ করতে গিয়ে প্রথম 8 চরণ তাকে বলছি অষ্টক, যার ভাব ঘনীভূত। দ্বিতীয় 6টি চরণ তাকে বলা হচ্ছে শতক। প্রথম এই যে 8 চরণ তার ব্যাখ্যা বা বিশ্লেষণ। অষ্টক বিন্যাস 1-2, 1-2-1 এইভাবে। শতক বিন্যাস 1-2-3, 1-2-3 এইভাবে। তো তারপর কোলারিজ তিনি আবার এটিকে বললেন একটি ছোট্ট কবিতা, ভীষণ ভাবের এবং আবেগের এক বিশেষ কবিতা সনেট। তারপর শুরু হলো বিবর্তন। দেখুন, 100 বছর, এই বিবর্তন আসতে 100টা বছর কেটে গেল। বিবর্তন কে আনলেন? শেক্সপিয়ার। তার আগে যারা যারা এসেছেন এই 14 মাত্রা বা 18 মাত্রা, একটু বলে রাখি 18 মাত্রা কিন্তু সৃষ্টি করেছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ 14 মাত্রাকে বলেছেন পয়ার, 18 মাত্রাকে বলেছেন মহাপয়ার। তারপরে যেটা বললাম শেক্সপিয়ার, 100 শতক, 100 বছর লেগে গেছে এ বিবর্তন আনতে। বিবর্তন কিভাবে এনেছেন? না, রীতিটা ভেঙেই দিয়েছেন তিনি। প্রচলিত যে রীতি, অর্থাৎ শতক, অষ্টক
বা অষ্টক শতক বিভাজন ১-২-২-১, ১-২-৩, ১-২-৩ যথাক্রমে অষ্টক এবং শতক, এই বিভাজনটাকে তিনি ভেঙেছেন, রীতিটাকে ভাঙলেন। ভেঙে কী করলেন বিন্যাসটাকে? ১-২, ১-২, ৩-৪, ৩-৪, ৫-৬, ৫-৬। আমি যদি অন্যভাবে বলি, এবি, এবি, সিডি, সিডি, ইএফ, ইএফ, এইভাবে চরণকে ভাগ করেছেন, ভাগ করে ছন্দায়িত করেছেন। অর্থাৎ সমিল দ্বিপাক্ষিক। তারও ১০০ বছর পরে মাইকেল মধুসূদন দত্ত, অর্থাৎ শেক্সপিয়ার ১৫ দশক, ১৫ শতাব্দী, ১৫ শতাব্দীতে শেক্সপিয়ার, তারপর আসলেন মধুসূদন দত্ত ১৮০০ শতাব্দী, ১৮ শতাব্দী, অর্থাৎ ১৮০০ সালের মধ্যভাগ থেকে প্রায় শেষ ভাগ পর্যন্ত। সনেট সম্বন্ধে এবং তার ভাঙাগোড়া নিয়ে আমি এখানে আলোচনা ডিটেল করতে আসিনি আজকে, আমি জাস্ট টাচ করলাম। একদিন নিশ্চয়ই সনেট সম্বন্ধে দীর্ঘায়িত আলোচনা করব এবং তার বিবর্তন কিভাবে হয়েছে সেই বিবর্তন নিয়ে আলোচনা অবশ্যই করব। বিশেষ করে শেক্সপিয়ার কোন রীতিতে কিভাবে এবং কেমন করে বা কি অবলম্বন করে তার স্বকীয়তা এবং বৈচিত্র্যকে তুলে ধরেছেন এই সনেটের মাধ্যমে বা সনেটের নতুন রীতির মাধ্যমে নিশ্চয়ই আলোচনা করব। এবার আসি আমার মৃদঙ্গম ছন্দ নিয়ে। মৃদঙ্গম ছন্দ আলোচনা আগে সনেট কেন করলাম? আসলে কোনো এক রীতিকে যদি আমরা সারা জীবন আগলে রাখি বা সম্পদ ভেবে গচ্ছিত রাখি, নতুনত্বের দিশা না দেখাই বা নতুনত্বের কথা না ভাবি, বিশেষ করে সাহিত্য এক জায়গায় দাঁড়িয়ে যাবে। আর এই যে দাঁড়িয়ে যাওয়া সাহিত্য, স্থবির হয়ে যাওয়া সাহিত্য আগাবে না। কেন এই কথা বললাম? হয়তো আমি ছন্দ মৃদঙ্গম নিয়ে কথা বলতে গিয়ে হয়তো একটু বাড়াবাড়ি বললাম, ঠিকই আছে, কিন্তু আমি যে ছন্দটা তৈরি করছি, আমি আগেও বলেছি, আগের লাইভে বলেছি, যেটা অক্ষরবৃত্ত কিন্তু সমশব্দ চরণ বিশিষ্ট নয়। আমি যে কবিতাটি এক্ষুনি পাঠ করলাম এটি ছন্দ মিল, আবার গদ্য ছন্দ মৃদঙ্গম ছন্দের উপরেও আমি বেশিরভাগটাই লিখছি। সাহিত্য আসলে চলুক না, বিবর্তনের মধ্য দিয়ে ক্ষতিটা কি? যদি সাহিত্য স্থির হয়ে যায়, আমি সেদিনেও বলেছিলাম প্রস্তর যুগ থেকে আজকে রাসায়নিক যুগ, বিবর্তনের ভিতর দিকে আমরা এগিয়ে চলেছি। সাহিত্য তো আরও বেশি এগিয়ে চলার কথা ছিল বা কথা, কিন্তু আমরা সেই অক্ষরবৃত্ত স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত আমাদের কবিতার মূল স্তম্ভকে বজায় রেখে আমরা যদি নিত্য নূতন ভাবনাকে বা ভাবতে পারি, ভাবনাকে স্থান দিতে পারি এবং বিবর্তন করতে পারি, আমার মনে হয় সাহিত্য একটা মাত্রার জায়গায় আসবে, একটা জায়গায় পৌঁছাবে। এবং সাহিত্য যেহেতু আমাদের মনের ভাব, আমাদের কল্পনা, আমাদের ভাবনা, আমাদের আবেগ সব কিছুর মধ্যে সাহিত্যকে আমরা বিকাশ করি, সাহিত্যের মধ্যে দিয়ে বিকাশ করি, এবং সেটা গদ্য হোক, পদ্য হোক, ছান্দিক হোক, নঙর্থক হোক, যেভাবেই হোক আমরা যদি প্রকাশ করে মানুষের মাঝখানে নিয়ে যেতে পারি, আমার মনে হয় সাহিত্য দীর্ঘায়ু হবে। শুধু দীর্ঘায়ু নয়, সাহিত্য তার একটা নতুন আঙ্গিক পাবে বা একটা নতুন সৃষ্টির মধ্যে দিকে যেতে পারবে। এখন আমি কিভাবে ছন্দায়িত করেছি?
আমি যে কবিতাটি পাঠ করলাম এক্ষুনি, জানলার কাছে ছায়া, চোখের তারায় হয়েছে চাঁদ স্থির, জানালার কাছে তার ছায়া, মনের আধার গলিতে প্রজ্ঞার যাতায়াত, তার পারফিউমের গন্ধ মাখে রাত্রির বাতাস। এই যে যাতায়াত এবং বাতাস, অর্থাৎ 1, 2, আমি যদি সেভাবে বলি এ বি এ বি এ বি, এইভাবে যদি আমি বিভাজন করি, তাহলে একটা ছন্দ বা একটা ছন্দ মিল সেখানে আসছে, কিন্তু সমপরিমাণ শব্দে নয়। আমি বলেছিলাম যে আমার কবিতা মূল সংজ্ঞাকে বা মূল কাঠামোকে রেখে, অর্থাৎ স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত মূল কাঠামোকে রেখে আমি রূপ দিয়েছি শব্দবৃত্তের। হয়তো নতুন রূপ, হয়তো অনেকটা সাহসী ভূমিকা নিতে বাধ্য হয়েছি, কারণ সমালোচকরা তো আমাকে ছেড়ে দেবেন না। আমি নিতে বাধ্য হয়েছি এবং নিয়েছি, এবং তা নিতে গিয়ে আমি প্রত্যেকটি চরণকে অসম বিন্যাস, অর্থাৎ ওই যে বললাম 15 লাইন বাধ্যতামূলক, 15 লাইনের মধ্যে কিভাবে আসছে, প্রথম লাইন 2টি শব্দ, দ্বিতীয় 3, তৃতীয় 4, চতুর্থ 5, 6, 7, 8, 9, 9 শব্দ বিশিষ্ট, অর্থাৎ একটি শ্রীখোল বা মৃদঙ্গমের মধ্যভাগ, 9 শব্দ বিশিষ্ট মধ্যভাগ। আবার মধ্যভাগ থেকে বাম দিক 9, 8, 7, 6, 5, 4, 3, অর্থাৎ 3 শ্রীখোলের বাম দিক বা বোল, আর 2 হচ্ছে শ্রীখোলের ডান দিক বা তাল। তাল এবং বোল শ্রীখোলের বা মৃদঙ্গের একটা রূপ দিয়েছি, আর যেহেতু এটা মৃদঙ্গের রূপ দিয়েছি, কবিতার ছন্দর নাম দিয়েছি আমি মৃদঙ্গম। এইবার আসি পঠন পাঠন। আমরা কলেজ, ইউনিভার্সিটি, আমাদের মাস্টারমশাই যারা পড়ান, তারা স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত এই নিয়ে আলোচনা করেন, দীর্ঘায়িত করেন। তারপর সনেটে আসে, তারপর তারই বিভাজন, অমৃতাক্ষর ছন্দ, মহাপয়ার পয়ার ইত্যাদি ইত্যাদি আলোচনা করেন। অর্থাৎ সেই যে সৃষ্টি হয়েছিল, সৃষ্টিটুকু নিয়েই তারা আলোচনা করেন। জানি না ছাত্রছাত্রীদিকে বলেন কি না যে তোমরা নতুন কিছু তৈরি করো, সাহিত্যকে আরও সমৃদ্ধ করো, বলেন কিনা আমি জানি না। যদি বলে থাকেন, কেউ কেউ নিশ্চয়ই বলেন, যদি বলে থাকেন সাহিত্য আরও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে, আমি নিশ্চিত। এইবার সংবাদ মাধ্যম, সংবাদ মাধ্যমের ভূমিকা সম্বন্ধে যতটুকু না বলা যায় ততই মঙ্গল। সংবাদ আজকাল সাহিত্য পরিবেশন করেন না। কেন করেন না? বাণিজ্যিক কারণ অথবা অবাণিজ্যিক কারণ আমি বুঝি না, কিন্তু সাহিত্য পরিবেশন করেন না। যদি বা করেন, আমি দেখেছি, অনেকের লেখা পড়েছি ফেসবুকের দয়ায়, এত সুন্দর তাদের লেখা, এত ভাবনার গভীরতা, এত প্রাঞ্জল, মন জুড়িয়ে যায়। সাংবাদিকরা দেখেন না, কেননা হয়তো এতে বাণিজ্যিক কোনো লাভ নেই, অথবা তারা মনে করেন যে সাহিত্যের থেকে অন্যান্য দিকগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সংবাদ মাধ্যমটা তাদের জন্য, সাহিত্যের জন্য নয়। যাই হোক, এর বেশি সংবাদ মাধ্যমকে বলে কোনো লাভ নেই। এইবার আসি প্রকাশক মহল। প্রকাশক মহল, আমি শুনেছি, কথা বলে দেখেছি, তারা নাকি বিখ্যাত কবিদের লেখা ছাড়া কবিতা ছাপবেন না, কারণ সেই বাণিজ্যিক। এখন প্রশ্ন হচ্ছে যে সবাই যদি বাণিজ্যের কথা ভাবেন,
তাহলে আমাদের সাহিত্য তো এক জায়গায় স্থির হয়ে যাবে, একই মানুষের মাঝখানে ঘোরাফেরা করবে। তাহলে কি কোনো সাহিত্যিক আর উঠে আসবে না? গ্রামগঞ্জ শহর অনেকেই লেখেন, যাদের লেখা অধুনা যারা বিখ্যাত হয়েছেন তাদের লেখার থেকে অনেক স্ট্যান্ডার্ড, অনেক ভালো লেখা, কিন্তু তারা স্থান পায় না, স্থান দেওয়া হয় না। কারণ তারা হয়তো সেভাবে প্রকাশক বা সংবাদ মাধ্যমের কাছে যেতে পারে না, বা যাওয়া সম্ভব হয়নি। এবার আসি সমালোচক। সবচেয়ে বেশি দামি মানুষ যারা, তারা হচ্ছে সমালোচক। সমালোচনা একটি সাহিত্যকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে, বিশেষ করে অর্থক সমালোচনা। দারুণ, সুন্দর, খুব ভালো, অপূর্ব ইত্যাদি ইত্যাদি না করে যারা সমালোচনা, কবিতার প্রত্যেকটি লাইন পড়ে তারা সমালোচনা করেন, সমালোচনা করতে গিয়ে দেখা যায় যে যারা লেখালেখির সঙ্গে যুক্ত তারা অনেক বেশি সমৃদ্ধ হতে পারেন, এবং ভাষা ব্যবহার এবং ছন্দ, যারা ছন্দবদ্ধ লেখেন, ছন্দের ব্যবহার বা ছন্দ সৃষ্টি করতে পারেন। তাহলে কি দাঁড়ালো কোথায়? সংবাদ মাধ্যম বাণিজ্যিক, প্রকাশক বাণিজ্যিক, সমালোচক সাহিত্যের সবচেয়ে বড় স্তম্ভ। যেই স্তম্ভ একজন সাহিত্যিককে বা একজন শিক্ষানবিশ কবি বা গদ্যকারকে অনেক উপরে নিয়ে যেতে পারেন তাদের সমালোচনা এবং গঠনমূলক সমালোচনা দিয়ে। এবার আসি, আবার ছন্দ মৃদঙ্গমে ফিরে আসি। আমি আগেও বলেছি ছন্দ মৃদঙ্গম এক নতুন ধারার কবিতা, অক্ষরবৃত্ত পিছন থেকে যদি বলি, মাত্রাবৃত্ত এবং স্বরবৃত্ত একে বজায় রেখে বা এর ব্যাকরণকে, এই ব্যাকরণকে রেখে একটা নতুন সৃষ্টি, কখনো ছন্দমিল, কখনো গদ্যরূপ, এইভাবে আমি সৃষ্টি করার চেষ্টা করেছি। এবং এই সৃষ্টির চেষ্টা করতে গিয়ে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকম বক্তব্য শুনেছি, আমার ভালো লেগেছে তাদের সমালোচনা। সবসময় যে ভালো সমালোচনা করেছেন তা নয়, অনেক ক্ষেত্রে বলেছেন যে এই ছন্দ ব্যাকরণ বহির্ভূত। এখন প্রশ্ন হচ্ছে, আমরা প্রস্তর যুগে আবার ফিরে আসি, প্রস্তর যুগ ছিল ব্যাকরণ, তাহলে কি রাসায়নিক যুগ ব্যাকরণ সমৃদ্ধ নয়? আমি তাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, আপনারা উত্তর দেবেন। অনেকক্ষণ বললাম, এবার একটা কবিতা, যেটা বললাম ছন্দমিল, এইবার একটা গদ্য ছন্দের কবিতা আমি পড়ছি। কবিতাটার নাম সবাই এসো। আমার যুদ্ধ যেখানে প্রস্তর প্রান্তর, যেখানে খররৌদ্র ঝলসাতে চায়, যেখানে গভীর অপ্রেমে অন্ধকার প্রতিদিন, বাতাসের যাতায়াত তেমন উৎসাহ নেই, কষ্টের লেনদেন, জলের উচ্ছ্বাসে চিরনিমগ্ন করা তীব্র নির্দয় লিপ্সা, হাঙ্গরের আদিম প্রবৃত্তি নিয়ে চারপাশে যারা পরস্পর কথা কয়, আমার অস্তিত্বকে গিলে খেতে চায়, তারপর শুধু মৃতের গল্প, মনের দুয়ারে ঢেলে দিতে চায় নিরাকার জমাট অন্ধকার, শূন্যে ছুঁড়ে দিতে চায় যেখানে অনন্ত নিঃস্বতা,
দুদণ্ড বসেনি ভালো সময়ের হেরফেরে, নরকের অভিজ্ঞান যেন সামনে পিছনে, হেঁয়ালি ছুড়ে দেয় সরবে, আমার যুদ্ধ সেখানেই। তথাকথিত বিজ্ঞরা দায়িত্ব নিয়েছে সমাজের, তারা বাণিজ্য করে হেঁয়ালির, আকাশের সব নীল তাদের শতাব্দীর আমানত, সময়ের এজলাস সাক্ষী নেবে বোধহয় আসেনি মনে। জানে না একদিন তাদের কঙ্কাল জমা হবে কবরে চিতায়, বিলীন হয়ে যাবে অবহেলা, রাজনীতি, উপেক্ষা, আরও সব বিদ্বেষ। অথচ ভাবেনি পুরাতনকে সঙ্গে নিয়ে নতুনের লেনদেন, সময়ের চাওয়া। আজ এক নগ্ন প্রকাশ বর্তমান সমাজ, পুরাতন দেশ সৃজনের, উঁচু প্রাচীরের এদিক ওদিক উন্নাসিক পুরাতন নতুনের। আমার ক্ষুধা সমাপ্তিহীন, পাথর খুঁড়বে চিরদিন, আমার অভিধান পাথরের জল আছে, বর্ষা আসে আসে হেমন্ত, এসো তোমরা সবাই। কবিতাটি আমি এতক্ষণ যে বক্তব্য রেখেছিলাম তারই প্রেক্ষিতে লেখা। অর্থাৎ আমাদিকে জায়গা কেউ করে দেবে না, আমাদিকে আমাদের জায়গা খুঁজে নিতে হবে, পাথর খুঁড়ে খুঁড়ে, পাথর থেকে জল বের করে। সমাজ, সাহিত্য সমাজ, সংবাদ মাধ্যমের সমাজ, প্রকাশক সমাজ আমাদিকে সহজে স্থান দেবে না কোনো দিন। আমাদিকে খুঁজে নিতে হবে আমাদের পথ, আমাদের মতো করে, আমাদের প্রচেষ্টা দিয়ে, আমাদের ইচ্ছে দিয়ে। আজ যে আলোচনার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, আমাদের জীবনের দুর্দশার কথা প্রত্যেকটি মানুষের। কবিতাটার নাম বেলা যায়। বেলা যায়, নিশীথের গান ভাসে, থেমে যাবে সুরের ঝংকার, বন্ধ হয়ে যাবে খোলা দরজা, তারপর নিরুত্তর হয়ে যাবে প্রশ্ন যত, থেমে যাবে যত কথা প্রিয়ার সাথে অহরহ, লক্ষ লক্ষ জীবন যখন চলে যাবে মরণের পারে, যুগান্তরের নিয়ম মেনে দেশ জাতি ধর্ম সুখী অসুখী সংসার, ততক্ষণ কথা সংবৃত অসংবৃত, উল্লাস অথবা বিড়ম্বনার ভিতরে থেকে। হেঁটেছে জীবন কখনো নির্জনে মায়াবী মাঠের পথে হেমন্তে, দেখেছে স্বর্গীয় ফসল অপরূপ প্রজাপতি তার বুকে, রোদ্দুরের ইশারায় বেরিয়েছে ঘর থেকে রাস্তায়, পলাতক সূর্যকে দেখে ঢুকেছে ঘরে, যেখানে জীবনের অন্য স্বাদ মেঝেতে পেতেছে বিছানা। মারুফ বিজন দেখতে পাচ্ছি, হেনাকেও দেখতে পাচ্ছি, বিপ্লবকে দেখতে পাচ্ছি, বিপ্লব ঘোষ। ভালো লাগছে সবাই আসছো দেখে। সুব্রতকে দেখলাম একটু আগে, সুব্রত মণ্ডল। তোমরা সব দেখছো, দেখো, ভালো লাগছে। সুব্রত তো বোধহয় প্রথম থেকেই আছে মনে হচ্ছে, বিপ্লবকেও দেখছি প্রথম থেকেই। হেনাও এন্ট্রি নিল, সুকন্যা আছে, সুদীপ্তও
আছে দেখলাম, সব দেখছো ভালো। নেক্সট, আমি নেক্সট ডে আজকে আর দু একটা কবিতা পড়ে নিই, পড়ে নেওয়ার পরে নেক্সট রবিবার আমি যেটা বললাম যে কবিতার যে গঠন রীতি বিভিন্ন সাহিত্যিকদের আমি কিছুটা আলোচনা করব, সাথে সাথে কবিতাও আমি বলবো। এখন একটা কবিতা, কবিতাটার নাম বুবুন রায়মান্নাও এসেছে, বাহ খুব ভালো। অর্ধসত্য ইতিহাস। আমরা যা জানি, যা ইতিহাস যা জানি, আমরা যা পড়ি, সবটাই কি সত্য? আমার মনে যখন প্রশ্ন এসেছিল, তার থেকেই আমি কবিতাটা লিখেছি, অর্ধসত্য ইতিহাস। রাজীব এসেছে, যাই হোক, অর্ধসত্য ইতিহাস আমি কবিতাটা পড়ছি। ইতিহাস অর্ধসত্য, অথচ আপ্লুত হই, উত্তেজিত হই, বিকারগ্রস্ত হয়ে সমুজ্জ্বল সমাজের দিবা স্বপ্ন দেখি। রাখিনি খোঁজ, রক্তের স্রোত বয়ে গেছে, কত মৃতদের শেষ নিঃশ্বাসে ভারী হয়েছে বাতাস। মৃত্যুর আগের আর্তচিৎকারে পৃথিবী ফেলেছে চোখের জল। বিকৃত মন জল্লাদের রক্ত চোখ স্নান করেছে সকাল আকাশ। কত প্রতিভা মুছে গেছে স্বঘোষিত দিগ্বিজয়ীর ভয়ঙ্কর উল্লাসে অকালে। মূল্যবান কান্ত আলো মুগ্ধতা ঢাকা পড়েছে অজীর্ণ আধারে। শান্তির অধিকার শব্দ দুটি ভিক্ষুকের ভূমিকায় ভ্রাম্যমান। প্রেম বিকলাঙ্গ উলঙ্গ কামনার হাঙ্গরের গহরে স্বচ্ছ প্রত্যাশা আয়ু হারিয়ে পাথর, তারপরে লেখা হয় ইতিহাস, ভরে থাকে পাতা। মনীষীরা চেয়েছিল শতাব্দীর পর শতাব্দী গ্লাসের স্বচ্ছ জল হোক, অকৃত্রিম আলো রোদ্দুরণে বিচ্ছুরণে উদ্ভাসিত হোক, আলপনায় শান্তির ছায়া থাক রৌদ্রের পৃথিবীতে। দেওয়ালে খোদিত হোক আমরা সবাই ভালো আছি। সময় চলে গেছে ঢের, স্বপ্নেরা সাথে গেছে সময়ের। আলো আছে তবু মনে হয় আলো নেই আকাঙ্ক্ষার অন্তর্নিহিতে। অথবা আকাঙ্ক্ষারা পৃথিবীর দিন রাত্রির চলমান যাত্রী শেষ যাত্রায়। প্রায় মৃত নদীটির জলে শেষ ছায়া দেখে হেঁটে যায়, যেখানে অস্বপ্নেরা ঢেকে রাখে সাতটি তারার আলো। বৃক্ষেরা ফেলেনি নিঃশ্বাস মানুষের আয়ুর কারণে, পাখিরা বাঁধেনি ঘর করেনি সহবাস। তাহলে ইতিহাস কি, কেন, নাকি কালির আঁচড়? শ্যামলী রুদ্রকে দেখছি। আমাদের অর্ধসত্য ইতিহাস জীবনের, আমরা যা পড়ি, আমরা যা জেনে এসেছি, তার ভেতরেও আরও কিছু ইতিহাস যা আমরা পড়ি না, যা আমরা জানি না, তার উপরেই কবিতাটি লেখা, অর্ধসত্য ইতিহাস। আজকে শেষ করার আগে
নিচের ডায়েরিটা শেষ করার আগে একটি নর্মাল কবিতা আমি পড়ছি। বর্ণালী বেশি এসেছে। কবিতাটার নাম শেষ সত্য। কবিতাটি আমার ব্লগার বা ব্লগ উজানে দিয়েছি। শেষ সত্য কবিতাটির নাম। আমি সত্যকে পোড়াই বলেছিল শিবদাস। সমগ্র ক্ষুধায় আগুন খাচ্ছে সব দেহ, শিখার অহংকার ছুঁচ্ছে আকাশ। আমি জীবন নিয়ে খেলিনি কোনো দিন, জাল বুনিনি মিথ্যার, প্রলোভিত করিনি কাউকে, কেননা আগুন করেনি কাউকে। আগুনের ধর্ম বিফতগামী নয়, সেও সত্যকে পড়ায়, নিজে কৃতি সাক্ষী নিজেও। জীবনের প্রতিটি কোষে ধর্ম অধর্ম মিথ্যাচার প্রতারণা। জীবনের ভাষা কখনো শ্রুতিমধুর, কখনো অশালীন শব্দ ভাণ্ডার। এইসব নিয়ে জীবনের আধার, একদিন হয়ে যাবে সব। বলেছিল শিবদাস, আমার পরিচয় শ্মশান, আমার জীবিকা শ্মশান। শ্মশানেই বাস করি, শরীর মন এখানেই সব। হ্যাঁ, আমি আকণ্ঠ খাই, যখন বোধে আসি ভুলে যেতে চাই সব। যারা আসে তাদের মুখ এক একটি শবদেহ আসে, রক্তাম্বর হয়ে উঠে শিবদাস। চোখ রাঙে রক্ত রঙে, আগুনের আঁচে নির্লিপ্ত হয়। আগুন খায় সব দেহ। সমুদ্র ছুঁয়ে আসে বাতাস, নোনা গন্ধে সে বাতাসে আসে সমুদ্র বেড়ানো পাখি, তারা গান গায়। আগুনের শব্দ যেন তানপুরা। বলেছিল শিবদাস, আমি সামনের থেকে দেখি এক একটি সত্যকে, অথচ তারা জীবনে যখন ভুলে যায় সত্য অন্তিম, আর কিছু নয়, আর কেউ নয়। মানুষের বোধ হবে কবে? কবে নির্লিপ্তির ভিতরে গিয়ে দেখবে আগামী অন্তিম ছবি? মানুষের ধর্ম তো একটাই, আমরা সবাই মানুষ, সুখ দুঃখ আনন্দ বেদনায়। তাহলে কেন অহংকার, কেন লিপ্সা চাওয়া পাওয়ার, কেন উদ্ধত্ত ক্ষমতার? কেন এক সীতারাম অথবা শরীরে দগদগে ঘাস, এক কল্পনা রাস্তার ধারে বসে শীতে গ্রীষ্মে বর্ষায় উচ্ছিষ্টের খোঁজে একটা হৃদয়? ভাষণ দেয় স্টেজ, মিথ্যা ভাষণ, অথবা আমাদেরই একজন। মাইক বাজে, বিনোদন চলে, আগমনীর সুর ভাসে বাতাসে। সীতারাম কল্পনা শোনে ক্ষুধার আগমনী। শিবদাস সব জানে, অথচ নির্লিপ্ত। দেখে লেলিহান শিখার, যে জীবন একদিন ছিল বাগ্ময়, যে কারণে যে পথে যে উদ্দেশ্য নিয়ে তাদের শেষ সত্যের চলে যাওয়া দেখি। মদ খায়, রক্তাভ হয় চোখ, সমুদ্র ছোঁয়া বাতাসে আসে পরম তৃপ্তিতে নেয় শ্বাস। যে বাতাস কেবলই দিয়ে যায় সব, মানুষের মতো নয়। হ্যাঁ বাবু, তোমরা যা কিছু ভাবতেই পারো, আমার চোখের সামনে সত্য শুধু
আমার চাওয়া শেষ সত্যটুকু জেনেছি সব দাহ করে, মৃতদের মুখ দেখে। অমিত চক্রবর্তী এসেছে। সুব্রত, ভালো লাগলো। শুভদীপ দাস এসেছ। বর্ণালী বিশিকে তো দেখলাম। আজ এই পর্যন্তই। আগামী রবিবার আমি আবার আসবো লাইভে। আশা করি আজ যারা এসেছে যদি ভালো লাগে নেক্সটে আসবে। সেদিন কবিতার ব্যাকরণ এবং আমার কবিতার সঙ্গে তাদের যে সম্পর্ক নিয়ে কিছু আলোচনা করব। সঙ্গে কবিতা তো থাকছেই। নন্দিতাকে দেখছি মনে হচ্ছে। অমিত বাবুকে দেখছি, হারাধন ভট্টাচার্যকে দেখছি, বাপি রয়কে দেখছি, নন্দিতা মণ্ডলকে দেখলাম তো, ছবিতেই দেখছি। আচ্ছা, বাপি রায়। ঠিক আছে, আজ এই পর্যন্তই। নেক্সট রবিবার রাত্রি 9টায় আপনাদের সামনে আসবো আবার। ভালো থাকুন। কালকে প্রজাতন্ত্র দিবস, পরশু প্রজাতন্ত্র দিবস। আপনারা প্রজাতন্ত্র দিবস ভালোভাবে এনজয় করুন। যারা আসছে বেশিরভাগই লেখালেখির সঙ্গে সম্পর্ক, আপনারা লেখালেখিও করুন। এবার কে আসছে বুঝতে পারলাম না। একে বাপি রয়, বাপি আসছে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। ভালো থেকো সবাই। নমস্কার।